রাত প্রায় ৯টা। হাসপাতালের প্রাইভেট কেবিনটা নিস্তব্ধ। সিলিংয়ে সাদা আলোয় পুরো ঘরটা ঝকঝক করছে। বিকেলের পর থেকে একে একে সবাই আরহাকে দেখতে গেছে। ওর বন্ধুরা নওমি ও শাশুড়ি সিমরান সকলেই। মিনি বেগম তো কিছুতেই বাড়ি ফিরতে চাইছিলেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে বারবার বলছিলেন, আমি তোকে একা রেখে কোথাও যাব না। কিন্তু শেহজাদ থাকতে দেয়নি। এখানে থাকলে অযথাই কান্নাকাটি করে হাসপাতাল মাথায় তুলবে। তাই শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে শুনিয়ে সকলের সাথে বাড়ি পাঠিয়েছে শেহজাদ। আফতাব হোসেনকেও থাকতে দেয়নি সে। অনেক অনিচ্ছা সত্ত্বেও আফতাব হোসেন মিনি বেগম আর মমতাজ বেগমকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। আজ আরহার বেশ কয়েকটা টেস্ট করা হয়েছে। আগামীকাল রিপোর্টগুলো দেখে ডাক্তার সিদ্ধান্ত নেবেন কখন ছুটি দেওয়া যাবে। এখন কেবিনে শুধু ৩ জন। বিছানায় হেলান দিয়ে বসে আছে আরহা। পরনে হাসপাতালের নীল পোশাক পরা, হাতে ক্যানোলা লাগানো, মুখটা একটু ফ্যাকাশে হলেও চোখে মুখে সে চিরচেনা দুষ্টুমি ফিরে এসেছে। পাশের সোফায় বসে মোবাইল স্ক্রল করছে শিহাব। আর শেহজাদ হাতে খাবারের ট্রে নিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে। ট্রেতে স্যুপ, নরম ভাত, সেদ্ধ সবজি আর ওষুধ সাজানো। আরও শান্ত মেয়ের মতো বস, এই নে আগে খেয়ে নে, তারপর ওষুধ খাবি। আরহা একবার ট্রের দিকে তাকালো, তারপর মুখটা এমনভাবে কুঁচকে ফেললো যেন সামনে কেউ বিষ এনে রেখেছে। এগুলো কি শেহজাদ ভাই? কি আবার রাতের খাবার? আমি এগুলো খাবো? হ্যাঁ। অসম্ভব, এসব ছাইপাশ আমি খাবো না। আপনি আর শিহাব খেয়ে নিন, এগুলো আমার থেকে আপনার বেশি প্রয়োজন। আরহার এমন কথায় ভ্রু কুঁচকে তাকালো শেহজাদ। কি বলছে মেয়েটা এসব? মাথা ঠিক আছে তো? এসব কি শুরু করলি তুই? খাবি না মানে? কি হয়েছে যেগুলো খাবি না? আরহা গাল ফুলিয়ে বিছানায় অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে পড়ল। তারপর বাচ্চাদের মতো মুখ করে বলল, আমার আইসক্রিম লাগবে শেহজাদ ভাই, প্লিজ একটা এনে দিন, শুধু একটা। শেহজাদ যেন আগে থেকে জানতো ও এমন কিছু বলবে। সে গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, তুই কি বাচ্চা আরু? আবার শুরু করলি? কোথায়, আমি তো শুরুই করিনি। আমি শুধু আমার চাওয়াটা বলেছি। এই যে দেখুন আমি অসুস্থ, আর অসুস্থ মানুষের কথা শুনতে হয় বুঝলেন? শেহজাদ চোখ দুটো বড় বড় করে ভ্রু কুঁচকে তাকালো। আরহা ওর এমন চাহনি থেকে ঠোঁট টিপে হাসলো। তারপর খুব ভাব নিয়ে বলল, আপনি একটা কাঠখোট্টা মানুষ, তাই হয়তো জানেন না, কিন্তু দুনিয়া শুধু সবাই জানে অসুস্থ মানুষের যা খেতে ইচ্ছে করে তাই খাওয়াতে হয়। রোগীর মন ভালো রাখতে হয়। ডাক্তাররাও বলে রোগীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে নেই। পাশ থেকে শিহাব মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলো আরহার কথা শুনে, কিন্তু পরক্ষণে শেহজাদের দিকে চোখ পড়তেই কলিজা যেন শুকিয়ে এলো ওর। শেহজাদ ওর দিকে কটমট করে তাকিয়ে আছে। আরহা, এবার কিন্তু সত্যি রেগে যাচ্ছি আমি, তোর মেডিসিন নেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। যাক, তাতে আমার কি? আমি কি বলেছি আমি ওষুধ খাবো না? আমি তো খেতেই চাই, শুধু তার আগে দুটো আইস। কথাটা বলতে বলতে হঠাৎ থেমে গেল আরহা। দেখলো শেহজাদ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু মুখের ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই ও কি রেগে আছে নাকি শান্ত। এমন চাহনিতে ভয় পেল আরহা। এই রে, খুব বেশি আবদার করে ফেললাম নাকি? নিজের অজান্তেই ঢোক গিলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে এলো সে। লোকটা কি রেগে আছে? লোকটা যদি এবার সত্যিই রেগে যায় আর সজোরে যদি একটা থাপ্পড় মারে তাহলে কি হবে? ওনার এমন শক্তপোক্ত হাতের থাপ্পড় খেলে আমি বাঁচব তো? এই থাপ্পড় খেলে নির্ঘাত সোজা ৩ মাস হাসপাতালে ভর্তি থাকতে হবে আমাকে। নিজের মনে একাই বিড়বিড় করে কথাগুলো বলে মুখটা আরও চুপসে ফেলল আরহা। শেহজাদ এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এই পুচকে মেয়েটাকে সে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার ভাষাটা যেন কোনো দিনই শেখা হয়নি তার। তাই না পারছে কিছু বলতে, না পারছে ওর এই ভয়ের তো চুপসে যাওয়া মুখটা সহ্য করতে। মুখটা দেখো কেমন অসহায় করে রেখেছে। মুহূর্ত আগেরও যে মেয়েটা এর পর এক আবদার করে যাচ্ছিল, সেই মেয়েটাই এখন ভয়ে কুঁচকে গেছে, যেন একটু পরে তার ভাগ্যের বিচার হবে। শেহজাদ দুহাত কোমরে রেখে কয়েক সেকেন্ড চুপচাপ আরহার দিকে তাকিয়ে রইল, কিন্তু বেশিক্ষণ কঠোর হতে পারল না। শেষ পর্যন্ত হার মানল সে। সিলিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। ঠিক আছে, এনে দিচ্ছি, কিছু একটা শর্ত আছে। মুহূর্তে আরহার মুখের হাসি ফুটে উঠল, এমন করে হাসলো যেন রাজ্য জয় করে ফেলেছে। ওকে, যে শর্ত দেবেন মাথাতে পেতে নিব, কিন্তু 4টা আইসক্রিম আনবেন, ভ্যানিলা আইসক্রিম কিন্তু। আচ্ছা, তবে আইসক্রিমের পরে পুরো খাবার শেষ করবে, তারপর একটাও কথা না বলে ওষুধ খাবে। আরহা সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে বলল, ডিল। শাহাদাত ওর হাতের দিকে তাকিয়ে হেসে ফেলল। মেয়েটা অসুস্থ হলেও স্বভাবটা একটু বদলায়নি।
মাথা নেড়ে ওয়ালেট আর ফোনটা হাতে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল সে। আর আরহা মুচকি হেসে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। মাঝখানে কেটে গেছে 2 দিন। গতকাল হাসপাতাল থেকে আরহাকে বাসায় নিয়ে আসা হয়েছে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষাই করা হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ রিপোর্ট তেমন কোনো জটিলতা ধরা পড়েনি। চিকিৎসকদের ধারণা অতিরিক্ত মানসিক চাপ, দীর্ঘদিনের ক্লান্তি এবং পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে হঠাৎ করে ওর এমন খিঁচুনি ও প্যানিক অ্যাটাকের মতো অবস্থা হয়েছিল। আপাতত নিয়মিত বিশ্রাম, সময় মতো খাবার ও ওষুধ, এই কয়েকটি বিষয় মেনে চললে দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছে তারা। এখন আরহা অনেকটাই ভালো আছে। আগের মতোই বাড়ির সবার সঙ্গে কথা বলছে, হাসছে, দুষ্টুমিও করছে। তবে পরিবারের সবাই এখনও ওকে নিয়ে ভীষণ সতর্ক। কেউই এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করে না। শেহজাদের 3 দিনের ছুটির শেষ দিন আজ। সেদিন আরহার এতবার বমি, অসুস্থতার খবর পাওয়ার পর নিজের কর্মস্থল থেকে 3 দিনের ছুটি নিয়ে ছুটে এসেছিল শেহজাদ। সাধারণত খুব জরুরি প্রয়োজন ছাড়া সে কখনোই ছুটি নেয় না। কিন্তু সেদিন আরহার অসহায় অবস্থা দেখার পর নিজের দায়িত্ব আর অনুভূতির টান কোনোটাকে উপেক্ষা করতে পারেনি। তাই বহুদিন ধরে জমিয়ে রাখা ছুটিগুলোর মধ্য থেকে 3 দিনের ছুটি নিয়েছিল। আজ সেই ছুটির শেষ দিন। কর্মস্থলে আপাতত কোনো জরুরি মহড়া কিংবা বিশেষ দাপ্তরিক কাজ না থাকায় এই কয়েকটা দিন নিশ্চিন্তে পরিবারের সঙ্গে কাটাতে পেরেছিল শেহজাদ। কিন্তু দায়িত্ব তো দায়িত্বই, ছুটি শেষ, তাই বিকেলের মধ্যে আবার ফিরতে হবে নিজের কর্মস্থলে। সকালের নাস্তা শেষ করে নিজের ঘরে এসে ব্যাগ গোছাতে বসেছে সে। পরিপাটি করে একে একে ইউনিফর্মগুলো ভাঁজ করে রাখছে, সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, কিন্তু ব্যক্তিগত জিনিস আর দৈনন্দিন ব্যবহারের সামগ্রী সব কিছু আগের মতো নিয়ম মেনে করেছে। অথচ আজ যেন কোনো কিছুতে মন বসছে না। হাত দুটো যন্ত্রের মতো কাজ করে চললেও মনটা বারবার ছুটে যাচ্ছে অন্য কোথাও। বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা দোলা দিয়ে যাচ্ছে বারবার। মনে হচ্ছে আজ এই বাড়ি ছেড়ে যেতে মন একেবারে সাড়া দিচ্ছে না। কারণটা অবশ্য সে নিজেও ভালো করেই জানে। আরহা সেই ফ্যাকাশে মুখ, নিস্তেজ চোখ, হাসপাতালে বিছানায় নিশ্চুপ হয়ে শুয়ে থাকা দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে। যদিও চিকিৎসক বলেছিলেন এখন সে বিপদমুক্ত, পরীক্ষার রিপোর্টও আশ্বস্ত করেছে, তবু শেহজাদের মন যেন কিছুতে নিশ্চিত হতে পারছে না। একটা শার্ট ব্যাগে রাখতে গিয়েও থেমে গেল সে। শার্টটা আবার বের করে নিঃশব্দে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর আরেকটা ইউনিফর্ম হাতে নিল। সেটাও ভাঁজ না করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলো, যেন কী করছে সেটাই ভুলে গেছে। ব্যাগ গোছানোর কথা হলেও কাজের কাজ তেমন কিছু এগোচ্ছে না। আরহা অনেকক্ষণ ধরে চুপচাপ শেহজাদের ঘরের দরজায় দাঁড়িয়েছিল। এক দৃষ্টিতে তাকিয়েছিল মানুষটা কি নিঃশব্দে নিজের ব্যাগ গুছিয়ে যাচ্ছে। একটার পর একটা জামা, ইউনিফর্ম, দরকারি কাগজপত্র সব কিছু যত্ন করে ব্যাগে ভরছে সে। অথচ মুখটায় সেই চিরচেনা কঠোরতা থাকলেও চোখের গভীরে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত বিষণ্ণতা। আজ বিকেলে লোকটা চলে যাবে, এরপর আর দেখা পাবে না সে। লোকটাকে বিরক্ত করা হবে না, মন চাইলে তাকে নিয়ে অযথা ফাজলামোতে মেতে উঠতে পারবে না। ভাবনায় বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠতেই আরহা আর দূরে দাঁড়িয়ে থাকতে পারল না। খুব ধীরে 1 পা 2 পা করে এগিয়ে এলো সে। শেহজাদের পেছনে গিয়ে নরম স্বরে ডাকলো, শেহজাদ ভাই। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে হাতের কাজ থামিয়ে ফিরে তাকালো শেহজাদ। আরহাকে নিজের ঘরে দেখে মুহূর্তের মধ্যে অবাক হয়ে গেল সে। সচরাচর কোনো কারণ ছাড়া আরহা এই ঘরে আসে না, কিন্তু আজ কেন এলো? কোনো দরকার নাকি? তুই এখানে কি করছিস আরু? ডাক্তার তোকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছে না? তবুও এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? শেহজাদের কথাগুলো যতটা রাগে শোনালো, চোখ দুটো ততটা কঠিন ছিল না। আরহা যেন বুঝতে পারলো মানুষটা রাগ দেখানোর চেষ্টা করছে, কিন্তু কিন্তু মনটা একদমই ভালো নেই। সে কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। শেহজাদের হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে পাশে রেখে দিল। তারপর একেবারে ওর সামনে এসে দাঁড়ালো। শেহজাদ কিছু বুঝে ওঠার আগে আরহা ধীরে ধীরে 2 পা এগিয়ে এলো। তারপর নিজের পা দুটো আলতো করে শেহজাদের পায়ের উপর রেখে একটু উঁচু হয়ে দাঁড়ালো। ছোটোখাটো গড়নের মেয়েটাকে এমন করে সামনে আসতে দেখে শেহজাদ একদম স্থির হয়ে গেল। ও প্রতিক্রিয়া জানানোর আগেই আরহা হাত বাড়িয়ে খুব আলতো করে ছুঁয়ে দিল তার প্রশস্ত কাঁধ দুটো। দুজনের মাঝে দ্রুত মুহূর্তেই কমে এলো। শেহজাদের উষ্ণ নিঃশ্বাস এসে লাগছে আরহার কপালে, আর আরহার এলোমেলো চুলের মিষ্টি গন্ধটা নিঃশব্দে ছুঁয়ে যাচ্ছে শেহজাদের মন। শেহজাদের বুকের ধুকপুকানি যেন নিজের কানে স্পষ্ট শোনা যাচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছে,
কিছু যেন বুঝে উঠতে পারছে না সে। আরহা মায়াভরা চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে ধীরে আরও একটু উঁচু হয়ে শেহজাদের কপালে খুব কোমল, খুব যত্ন করে একটা চুমু এঁকে দিল। সবকিছু এত দ্রুত ঘটল যে শেহজাদ যেন প্রতিক্রিয়া জানানোর সুযোগই পেল না। চুমুটা শেষ হতে আরহা ধীরে ধীরে নিচে নেমে এলো, কিন্তু শেহজাদ এখনও ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে, ঠোঁট সামান্য ফাঁক, মুখে স্পষ্ট হতভম্ব ভাব। মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাটাই যেন ঘটে গেল তার সঙ্গে। কিন্তু আরহার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। ও শেহজাদের দিকে তাকিয়ে শিশুসুলভ ভঙ্গিতে মৃদু হেসে বলল, আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন শেহজাদ ভাই? আমি আপনার সাথে যেতে চাই। কয়েক সেকেন্ড থেমে আবার খুব আস্তে যোগ করল, বেশি দিন না, মাত্র 2 দিন। তারপর আপনি নিজেই আমাকে আবার বাসায় এনে দিয়ে যাবেন। বলুন না শেহজাদ ভাই, নিয়ে যাবেন? কথাগুলো বলে বড় বড় আশা ভরা চোখে তাকিয়ে রইল সে। শেহজাদ কয়েক মুহূর্ত কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে আরহার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। না আরু, সেটা হবে না, সম্ভব নয়, তোকে সাথে না। আরহার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। কেন? তোর পড়াশোনা আছে, মাত্র কয়েকদিন পরে এক্সাম। এখন এসব ঘুরে বেড়ানোর সময় না, তুই বাসায় থাক, পড়াশোনা কর। আমি আবার ছুটি পেলে চলে আসব। আরহা ঠোঁট ফুলিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, আমার পরীক্ষা এখনও অনেক দিন বাকি, আর বই খাতা কি শুধু এই বাসাতেই আছে? ফোনেও তো পড়াশোনা করা যায় নাকি? তাছাড়া বেশি সমস্যা হলে, দরকার হলে বই আমি সঙ্গে নিয়ে যাব। আপনি অফিসে থাকবেন, আমি সারাদিন পড়ব। শেহজাদ উত্তর দিল না। আরহা এবার আরও একটু কাছে এগিয়ে এলো। আপনি তো সারাদিন বাইরে থাকবেন, আমি আপনার কোনো কাজেও বাধা দেব না। আপনার কোয়ার্টারে শান্ত হয়ে পড়াশোনা করব। দরকার হলে আপনি পড়াও নিয়ে নেবেন। তাহলে তো আমার প্রস্তুতি আরও ভালো হবে, তাই না? শেহজাদ হালকা কপাল কুঁচকে বলল, তবু এখন যাওয়াটা ঠিক হবে না। আরহা মৃদু হেসে মাথা কাত করল। আরহা কিছুক্ষণ চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে বলল, পরীক্ষা আছে বলেই তো যেতে চাই। শেহজাদা যেন হতভম্ব হয়ে গেল। মেয়েটা শুরু করেছেটা কি? এমন জেদ করছে কেন যাওয়ার জন্য? ওর আসলে মতলবটা কি? ভেতরে ভেতরে প্রশ্নের ঝড় বয়ে গেলেও উপরে যথাসম্ভব নিজেকে শান্ত রাখলো। অবাক হয়ে ভ্রু তুলল। তোর কথায় কিছুই বুঝতে পারছি না। পরীক্ষার জন্য যাবে মানে? মানে হলো আমি যেন শান্তিতে পড়তে পারি, তাই যেতে চাই। দেখুন আপনি, মামা মামি, মা মামা সকলে তো চায় আমি যেন মন দিয়ে পড়াশোনা করি, তাই না? কিন্তু এখানে থাকলে সবাই সারাক্ষণ আমার পেছনে ঘুরবে। আম্মু 5 মিনিট পর পর জিজ্ঞেস করবে কিছু লাগবে কি না। মামি এসে তার বাপের বাড়ির গল্প জুড়ে দিবে। শিউলি মায়েরা এলে পড়া বাদ দিয়ে আড্ডা হবে। কিন্তু ও আপনার ওখানে, সে আঙুল গুনে গুনে বলতে লাগলো, ওখানে এসব কিছুই হবে না। আপনি সকালে অফিসে চলে যাবেন, আমি শান্তিতে পড়বো, সময় মতো খাবো, ওষুধ খাবো, ঘুমাবো। সন্ধ্যায় আপনি ফিরলে একটু গল্প করব, আমার পড়াশোনাও হবে, আবার আপনার কাছেও থাকা হবে। শেহজাদ এবারও রাজি হলো না। দেখ, কথা এত সহজ শোনালেও কাজটা কিন্তু মোটেও সহজ নয়। তাছাড়া তুই অসুস্থ, হঠাৎ আবার শরীর খারাপ করলে আমি তো সারাদিন বাসায় থাকবো না, তখন কি হবে? আরহা বিন্দুমাত্র বিচলিত হলো না। আপনি যেন আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছেন। আপনার কোয়ার্টারের আশেপাশে কি হাসপাতাল নেই, ডাক্তার নেই? আর আমি কি এতটাই অসুস্থ যে 5 মিনিট পর পর অজ্ঞান হয়ে যাব? শেহজাদ ঠোঁট চেপে ওর দিকে তাকিয়ে রইল। কি মেয়ে রে বাবা, একটা প্রশ্নে হাজারটা উত্তর দাঁড় করিয়ে দিয়েছে। এটা মেয়ে নাকি অন্য কিছু? আর শেহজাদের এমন হতবিহ্বল মুখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। শেহজাদ ভাই, কেন তো টেনশন করছেন? ডাক্তার তো নিজেই বলেছেন আমার শুধু বিশ্রাম আর নিয়ম করে চললেই হবে। আমি কথা দিচ্ছি একদম দৌড়াদৌড়ি করব না। সময় মতো ওষুধ খাবো, সময় মতো খাবার খাবো। আপনি চাইলে ঘন্টায় ঘন্টায় ফোন করে খোঁজও নিতে পারেন। শেহজাদ ধীর গলায় বলল, তবুও আমি ঝুঁকি নিতে চাই না, বিশেষ করে তুই। তোকে নিয়ে কোনো ঝুঁকি নয়, একদম নয়। আরহা এবার আলতো করে শেহজাদের হাতটা ধরল। কি ঝুঁকি থাকবে শেহজাদ ভাই? আপনি থাকলে কেন জানি মনে হয় কিছুই হবে না। আমি বেড়াতে যেতে চাই না শেহজাদ ভাই, আমি শুধু আপনার কাছে থাকতে চাই, মাত্র 2 দিন। তারপর আপনি নিজেই আমাকে বাসায় এনে নিয়ে যাবেন। একটু থামলো আরহা, তারপর জোরে একটা শ্বাস নিয়ে মুচকে হেসে বলল, আচ্ছা, আপনি তো আর্মির ক্যাপ্টেন, এত বড় বড় অপারেশন সামলান, এত মানুষকে নেতৃত্ব দেন, আর আমার মতো একটা রোগা পাতলা মেয়েকে 2 দিনের জন্য সামলাতে পারবেন না? শেহজাদ চোখ বড় করে তাকালো। বলে কি এই মেয়ে, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে?
সাথে আমাকে ব্ল্যাকমেইল, ভাবা যায়? তোকে আমি খুন করবো আরু, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? আরহা দুষ্ট হেসে মাথা নাড়ল। খুন তো আমি অনেক আগে হয়ে গেছি শেহজাদ ভাই, কিন্তু এখন শুধু আপনার উপর আমার ভরসাটা থাকা কতটা সেটাই মনে করিয়ে দিচ্ছি। শেহজাদ কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর গভীর একটা নিঃশ্বাস ফেলে মাথা নাড়ল। যা বোঝার বুঝে গেছে, এই মেয়েটা আজ হার মানবে না। ও যেন ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছে আজ। দুপুর গড়িয়ে গেছে। জোহরের নামাজ আদায় করে সবাই একে একে এসে বসেছে মির্জাবাড়ির ডাইনিং টেবিলে। আজকের দুপুরটা যেন অন্য দিনের চেয়ে একটু বেশি ভারী, কারণ বিকেলে নিজের কর্মস্থলে ফিরে যাবে শেহজাদ। সে কারণে সকাল সকাল মিনি বেগম আর শিহাবও চলে এসেছেন। গতকালে নিজের শ্বশুরবাড়ি ফিরে গেছেন নমি, তাই আজ ডাইনিং টেবিলে রয়েছে শুধু পরিবারের আপন মানুষগুলো। ডাইনিং টেবিল জুড়ে সাজানো হয়েছে নানা রকম খাবার। শেহজাদের পছন্দের গরুর মাংস ভুনা, দেশি মুরগির ঝোল, ডাল, আলু ভর্তা, বেগুন ভাজি, কাঁচামরিচ আর সালাদ। ছেলে পছন্দের প্রায় সব কিছু রান্না করেছেন মমতাজ বেগম। মিনি বেগম সবার প্লেটে খাবার তুলে দিচ্ছেন, কেউ যেন কম না পায় সেদিকে তারা আলাদা নজর। এদিকে খাওয়া শুরুর আগে মমতাজ বেগম একটা বড় ব্যাগ নিয়ে ডাইনিং রুমে ঢুকলেন। ব্যাগের ভেতরে একে একে ভরে রেখেছেন বিভিন্ন রকমের শুকনা খাবার, চাল ভাজা, চিড়া ভাজা, মুড়ির মোয়া, চালের ছাতু আর কিছু পুলি পিঠা। এগুলো সবাই শেহজাদের পছন্দের। সব কিছু গুছিয়ে ব্যাগের চেন লাগিয়ে ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখ তো বাবা, সব ঠিকঠাক হয়েছে কিনা, কিছু বাদ পড়েছে কিনা কি? শেহজাদ ব্যাগটা নিয়ে খুলে একবার ভেতরে চোখ বুলে নিল, তারপর অসহায় ভঙ্গিতে হেসে বলল, এসব কি করছো আম্মু? আমি কি 6 মাসের জন্য যাচ্ছি? এত কিছু দিয়ে কি হবে? মমতাজ বেগম সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে বললেন, চুপ কর, বেশি পাকনামো করতে হবে না। কিছু একটু হলেই তো বলিস আম্মু এসব ভালো লাগছে না, তাই দিলাম, নিয়ে যা। তোর একটা বন্ধু আছে না, ওকেও কিছু দিস। শেহজাদ আর কথা বাড়ালো না, জানে মমতাজ বেগম শুনবেন না, তাই মৃদু হেসে ব্যাগটা আবার বন্ধ করে পাশে রেখে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, কিছু বাদ পড়েনি। নিশ্চিত হলাম। তাহলে এবার যা খেতে বস, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মমতাজ বেগমের কথায় সবাই খাওয়া শুরু করলো। কয়েক মিনিট ধরে শুধু প্লেট চামচের শব্দই শোনা গেল, কেউ তেমন একটা কথা বলছে না। শেহজাদ মাঝে মধ্যে আর চোখে আফতাব হোসেনের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা বলবে, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছে না। অবশেষে সাহস সঞ্চয় করে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে গ্লাসটা নামিয়ে রেখে বলল, আব্বু একটা কথা ছিল। আফতাব হোসেন ভাত মাখতে মাখতে তাকালেন। হ্যাঁ বলো। শেহজাদ একবার মিনি বেগমের দিকে, তারপর আরহার দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, আমি ভাবছিলাম যদি আপনার অনুমতি দেন তাহলে আরুকে আমার সঙ্গে নিয়ে যাই, মাত্র 2 দিনের জন্য। তারপর আমি নিজে আবার ওকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। কথাটা শুনে ডাইনিং টেবিলের পরিবেশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। সবার হাত থেমে গেল প্লেটের ওপর। মিনি বেগম, আফতাব হোসেন, শিহাব, এমনকি আরহাও নিঃশ্বাস আটকে শেহজাদের মুখের দিকে তাকিয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধু অপেক্ষা আফতাব হোসেন কি উত্তর দেন, সেটাই এখন দেখার। আফতাব হোসেন ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড শেহজাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, কিন্তু বাবা, তোমার তো সিঙ্গেল কোয়ার্টার, সেখানে তো কাউকে নিয়ে থাকার অনুমতি নেই, তুমি ওখানে আরহাকে কিভাবে রাখবে? শেহজাদ যেন আগে এই প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল। বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না আব্বু, আমি ওকে আমার অফিসিয়াল কোয়ার্টারে রাখবো না। অফিসিয়াল কোয়ার্টারের পাশাপাশি আমার একটা ভাড়া ফ্ল্যাট আছে, ওখানে রাখবো ওকে। একটু থেমে আবার বলল, চাকরি জীবনের 4 বছর হতে চললো, এই কয়েক বছরে আরও কতবার বলেছে আমার কর্মস্থলটা একবার দেখবে, কিন্তু কখনোই সময় করে উঠতে পারিনি। কখনো মহড়া, কখনো অপারেশন, কখনো আবার অফিসের চাপ। এবার যেহেতু কাজের চাপ তুলনামূলক কম, তাই ভাবলাম 2 দিনের জন্য নিয়ে যাই, ঘুরেও আসবে, আমার জায়গাটাও দেখা হবে, তারপর আমি নিজেই আবার ওকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। কথাগুলো শুনে আফতাব হোসেন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরস্বরে বললেন, সব বুঝলাম, কিন্তু ওর পড়াশোনা, সামনে এক্সাম রেখে এখন যাওয়াটা কি ঠিক হবে? তাছাড়া আবিদ কি যেতে দেবে? শেহজাদ উত্তর দেওয়ার আগেই পাশে বসে থাকা আরহা আর নিজের উত্তেজনা সামলাতে পারল না, মুখ ভরা হাসি নিয়ে তাড়াতাড়ি বলে উঠল, ওটা নিয়ে একদম চিন্তা করো না মামা, আমি সব বই খাতা সঙ্গে নিয়ে যাব। আর এখন তো ফোন দিয়েও পড়াশোনা করা যায়, অনলাইন ক্লাস, নোটস সবই আছে, আমি একটু পড়া ফাঁকি দেব না, কথা দিচ্ছি। তাছাড়া আব্বুর সাথে আমি কথা বলে নিয়েছি, আব্বু অনুমতি দিয়েছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামলো সে, তারপর বুঝতে পারলো উত্তেজনা একটু বেশি বলে ফেলেছে। লজ্জায় আলতো করে ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেললো।
ডাইনিং টেবিলে বসে থাকা সবাই ওর সেই শিশুসুলভ উচ্ছ্বাস থেকে মুচকি হেসে উঠল। আরহার মুখের দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আফতাব হোসেন। মেয়েটার চোখে মুখে এমন উচ্ছ্বাস, এমন আগ্রহ যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় সুখবরটা শুনতে অপেক্ষা করছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি মৃদু হেসে বলেন, তাহলে তো হলোই। আবি তো যখন অনুমতি দিয়েছে, তাহলে আমার আর কিছুই বলার নেই। আচ্ছা, নিয়ে যা, তবে মাত্র 2 দিন, আর একদিনও বেশি নয়। কথাটা শুনে আরহার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। কিন্তু আফতাব হোসেন আবারও গম্ভীর হয়ে বললেন, তবে একটা কথা ভালো করে শুনে রাখবি মা, শেহজাদ যেখানে চাকরি করে সেটা সাধারণ কোনো কর্মস্থল নয়। ওর দায়িত্ব, ওর অফিস, ওর সহকর্মী সব কিছু একটা নিয়মকানুন আছে। সেখানে গিয়ে এমন কোনো কাজ করবি না যাতে শেহজাদের অস্বস্তিতে পড়তে হয় কিংবা ওর সম্মান ক্ষুণ্ণ হয়। অযথা কোথাও ঘুরে বেড়াবি না, কারো কাজে বাধা দিবি না। যা কিছু করবি শেহজাদের কথা শুনে করবি, বুঝেছিস? আরহা মাথা নেড়ে বলল, জি বুঝেছি, আমি একদম দুষ্টুমি করব না। কথাটা শেষ হতে ধৈর্য যেন ফুরিয়ে এলো আরহার। তাড়াহুড়ো করে 2-4 লোকমা ভাত মুখে দিতেই গ্লাস ভর্তি পানি খেয়ে উঠে দাঁড়ালো সে। মিনি বেগম অবাক হয়ে বললেন, এই এত তাড়াতাড়ি উঠছিস কেন? ঠিকমতো খাবার তো শেষ কর। আরহা মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, পরে এসে খাবো আম্মু, এখন আমার অনেক কাজ আছে, ব্যাগ গোছাতে হবে। আমি আসছি, টাটা। কথাটা বলে আরও কারো কথার উত্তর শোনার অপেক্ষা করল না সে। খালি পায়ে প্রায় দৌড়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে সদর দরজার দিকে ছুটে গেল। ওর সে ছেলে মানুষই উচ্ছ্বাস থেকে ডাইনিং টেবিলে সবাই বসে থাকা সবাই মুচকে হেসে মাথা নাড়ল। আর শেহজাদ সে শুধু চুপচাপ আরহা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে অজান্তায় এক চিলতে হাসি ফুটে উঠেছে। মেয়েটা সত্যিই আজ ভীষণ খুশি। বিকেল গড়িয়ে 4টা বাজতে না বাজতে পুরো বাড়িটা যেন যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠল। আজ অনেক দিন পর বাইরে বের হবে আরহা, তাই নিজের অজান্তে একটু বেশি যত্ন নিয়ে তৈরি হয়েছে সে। পরনে অফ হোয়াইট রঙের একটা সাদামাটা অথচ অপূর্ব একটা শাড়ি, তার সঙ্গে মিলিয়ে হালকা মেকআপ, ঠোঁটে নুট শেডের লিপস্টিক, ঘন কালো চুলগুলো কার্ল করে পিঠে জুড়ে রেখেছে। এই ব্যবসা গরমেও শ্বাসটা বাড়াবাড়ি নয়, কিন্তু একবার তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে থাকা কঠিন। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় আর ওষুধপত্র আগে ব্যাগে গুছিয়ে নিয়েছিল আরহা। তবু মিনি বেগম যেন তাতে ভরসা হচ্ছে না। একবার ব্যাগ খুলে ওষুধগুলো দেখছেন, আবার প্রেসক্রিপশনটা ভাঁজ করে ভেতরে রাখছেন, কখনো পানির বোতল ঢুকিয়ে দিচ্ছেন, কখনো আবার শুকনো খাবারের ছোট্ট একটা বক্স ব্যাগের সাইড পকেটে গুঁজে দিচ্ছেন। মা, আর কতবার দেখবে, সব তো রেখেছি, হেসে বলল আরহা। মিনি বেগম যেন বিরক্ত হলেন ওর এমন কথায়। মুখ গম্ভীর করে উত্তর দিলেন, তোর ওপর আমার একটুও ভরসা নেই। সময় মতো ওষুধ খেতে ভুলে যাস, তারপর আবার বলবি মাথা ঘুরছে। আমি সব দেখে দিচ্ছি, চুপ করে দাঁড়িয়ে থাক। আরহা অসহায় ভঙ্গিতে হেসে মাথা নাড়ল। ঠিক তখনই সোফার উপর রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, নোমান। নামটা দেখে আরহার মুখে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। আম্মু, তুমি সব গুছিয়ে দাও, আমি ফোনটা রিসিভ করে আসছি। মিনি বেগম কোনো আপত্তি করলেন না, ব্যাগ গোছাতে ব্যস্ত রইলেন। আরহা ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো। হ্যালো নোমান। কথা বলতে বলতে সে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। হ্যালো আরহা। বলো। এখন কল করলে যে কিছু বলবে? না, তেমন কিছু নয়। তুমি তো অসুস্থ, তাই খোঁজ নিতে কল করলাম। এখন পুরোপুরি ঠিক আছো তো? অনেকটাই ভালো। ডাক্তার এখন শুধু সময় মতো ওষুধ আর রেস্ট নিতে বলেছেন। গুড, নিজের যত্ন নিও। তুমি তো নিজের কথা একদমই ভাবো না। এমন হলে কি হবে বলো তো? শরীর ঠিক রাখতে হবে তো, সামনে আমাদের এক্সাম। আরু। নোমানের মুখে আরু ডাকটা শুনে কেমন যেন বিরক্ত হলো আরহা। এই ডাকটা শুধু শেহজাদের মুখে মানায়, ও ছাড়া অন্য কেউ ডাকলে ভালো লাগে না আরহার। কিন্তু এই মুহূর্তে মুডটা ভালো আছে, তাই সেটা আর নষ্ট করতে ইচ্ছে হলো না। সেজন্য হালকা হেসে মাথা নাড়ল আরহা। আমি ঠিক আছি নোমান, অযথা আমাকে নিয়ে টেনশন করতে হবে না তোমার। যাই হোক, কিছু বলবে এখন? কিছুক্ষণ দুজনে চুপ করে রইল, যেন নোমান কোনো কথা বলার সাহস জোগাড় করছে। শেষমেশ একটু ইতস্তত করে বলল, আরহা, একটা কথা জিজ্ঞেস করব। করো। আগে বলো, রাগ করবে না তো? আর না, বলো। তোমার জীবনে কি কেউ আছে আরু? মানে, কাউকে ভালোবাসো তুমি? কথাটা বলে ঢোক গেল নোমান। আরহা কি উত্তর দেবে জানে না কিছু। এদিকে বুকের ভেতরটা যেন তোলপাড় শুরু হয়েছে। নোমানের প্রশ্নটা শুনে আরহার ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল। সে বুঝতে পারল না হঠাৎ এমন প্রশ্ন কেন। মুহূর্তের জন্য শেহজাদের মুখটা ভেসে উঠল চোখের সামনে।
কিন্তু এখনই সে কাউকে কিছু জানাতে চায় না। সব কিছু এখনও এতটা পরিষ্কার নয় যে অন্য কারোর সঙ্গে আলোচনা করবে। তাই একদম স্বাভাবিক গলায় বলল, না তো, আমার জীবনে কেউ নেই। কিন্তু কেন বলো তো? এসব কেন জিজ্ঞেস করছো? ওপাশে যেন অদৃশ্য একটা দীর্ঘশ্বাস মিলিয়ে গেল, তবে সেই সঙ্গে গলার স্পষ্ট স্বস্তির ছাপ। না, এমনিতে জানতে চাইলাম। ভাবলাম হয়তো। হয়তো কি? হেসে জিজ্ঞেস করলো আরহা। না কিছু না, বাদ দাও। কথাটা বলে নোমানের ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। বুকের ভেতর জমে থাকা অকারণ ভয়টা যেন এক নিমেষে হালকা হয়ে গেল। তার মানে আরহাকে নিয়ে কোনো ভয় নেই। সে খুশিতে নিজের বিছানায় গিয়ে বালিশটা বুকে চেপে ধরে প্রসঙ্গ বদলে বলল, আচ্ছা, শুনলাম আজকে নাকি কোথায় বের হচ্ছ? শিহজাদ ভাইয়ের কোয়ার্টারে যাচ্ছি, আর একটু পরে রওনা হব। ঠিক আছে, পথে সাবধানে যেও। আর সময় মতো ওষুধ খেতে ভুলবে না কিন্তু। জি জানাব, সব সময় মতো করব। আপনাকে এত চিন্তা করতে হবে না। চিন্তা না করে কি উপায় আছে? কথাটা খুব আস্তে বলেই নিজেকে সামলে নিল নোমান। তারপর মুচকে হেসে বলল, এভাবে কেন বলছো আরু? মানে, তুমি আমার বন্ধু, তাই এভাবে বললাম। আরহা হেসে ফেলল। আচ্ছা ঠিক আছে, পৌঁছে কিন্তু কল করবে কেমন? আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ নোমান। কলটা কেটে যেতেই নোমান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তার আরহা জীবনে এখনও কেউ নেই। এই একটুকু উত্তরেই আজ তার মনটাকে অদ্ভুত এক আশায় ভরে দিল। নোমানের কলটা কেটে যেতে আরহা ভেতরে যাওয়ার জন্য ঘুরতেই দরজার দিক থেকে ভারী গলার আওয়াজ ভেসে এলো।